মালের সরকার, কিসের সরকার? কোন মাল ভালো চলছে? নাই কারেন্ট, নাই তেল, মানুষের জনদুর্ভোগে জীবনযাপন করছে। 1 কেজি পটল কিনতে গেলে 100 টাকা, উঠতে 100 টাকা। এই বালের চা বেছে কোনোদিন ওই কিনে খাওয়া যায় নাকি? আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সন্তান যেই প্রজন্মের, আমরা একই প্রজন্মের, আমাদেরকে ধারণ করার চেষ্টা, আমি চাইবো আপনারা সবাই আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামাতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি। মাননীয় স্পিকার, এই চেয়ার আমি অনুধাবন করতে পারছি জনগণ বিচ্ছিন্নতা তৈরি করে। কেন প্রধানমন্ত্রীকে পালাতে হবে? তাকে কেন বাংকারে যেতে হবে? পালানোর জন্য আপনাকে পথ তৈরি করতে হবে, পালানোর পদ্ধতি জানতে হবে, পালানোর জন্য প্রস্তুতি থাকতে হবে। এটা হয়তো আপনার ভুলের কারণে আপনার পালানো লাগতে পারে, পরিস্থিতির কারণে আপনাকে পালানো লাগতে পারে। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা, 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যায় 200 তরকারি লইয়া যায়, হইলে হয় না হইলে নাই, বুঝছা? জামাত ইসলামকে গুপ্ত বলে কোনো লাভ হবে না। জামাত ইসলাম যে গুপ্ত ছিল না, এটা এদেশের আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, জমিন সাক্ষী। জামাত ইসলাম রাজপথে সিংহ শাবকের বাচ্চার মতো ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করেছে যতক্ষণ পর্যন্ত জামাত ইসলামের নেতৃবৃন্দের একটি চোখের পাতাও লড়েছে। যেমন আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে গেছে, বিএনপিও তো বাধ্য হবে সেবা চলে যাবে। আর বিএনপি কিভাবে চলে যাবে? বিএনপি তো যাওয়ার কোনো রাস্তা নেই। শেখ হাসিনা ভারতে চলে গেছে, কিন্তু বিএনপি কোথায় পালাবে? বঙ্গোপসাগর ছাড়া কোনো উপায় নেই। আমি জানতে চাই, জুলাই যুদ্ধ নাকি ঘুমিয়ে পড়েছে? স্পষ্ট বলে দিতে চাই, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতা এসেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান করে ক্ষমতা থেকে থাকা যাবে না। আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই। এই জুলাই সৈনিকরা কিন্তু একসময় জুলাইয়ের আসামি হয়ে যাবে। আপনারা মনে রাখেন, এই জুলাই সৈনিকদেরকে একদিন এদেশে জুলাই আসামি করে দিবে। হয়তো এরপরে আমার কি হবে আমি জানি না, তারপর আমি এটা বলতে বাধ্য হলাম যে এদেশে যা হচ্ছে ভালো হচ্ছে না। ফ্যামিলি কার্ড দিতে চাইলে 4000-5000 করে টাকা চাইতেছে নেতারা। বিএনপি গরিব মানুষ তো পায় না, পাই তো মনে করেন যারা বিএনপি করছে আমসা সামসা, তারাই মনে করেন ফ্যামিলি কার্ড পাইতেছে। এক ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি, আপনারা নতুন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন, সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করব আমরা। আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, দাপটের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আজকাল আপনি এত নীরব কেন, বা আপনাকে কোনো মন্ত্রী বানায় নাই কেন, এই ধরনের কোনো প্রশ্ন করছে। কিন্তু উনি সুন্দর জবাব দিছে যে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি, তো আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। কথাটা তো চরম সত্যি না? যদি 5ই আগস্ট না আসতো তাহলে তো ওনার এতদিনে ফাঁসি হয়ে যেত। মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি, আর কিছু জীবনে চাওয়ার নাই, যার জন্য একদম নীরব হয়ে গেছে। আর উনি তো বুঝছেন না দাদাদের বিরুদ্ধে, কঠিন বিরুদ্ধে, যার জন্য ইয়াং জেনারেশন কিন্তু ওনাকে অনেক পছন্দ করে। তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের আইনমন্ত্রীকে খুব পছন্দ করতাম, এখনো যে করি না তা না, করি, কিন্তু ওনার চোখ দুইটাকে পছন্দ করতাম। এই কারণেই পছন্দ করতাম, চোখ দুইটা ভাই ডাগর ডাগর চোখ, দেখার মতো। যৌবনে কত মেয়ে যে ওনার প্রেমে পড়ছে কে জানে। হ্যাঁ, অনেকেই ওনার প্রেমে পড়ছে ঠিক চোখের কারণে। আর উনি ভালো প্রেমিক হইতে পারবে, কারণ যারা না খুব মিথ্যা কথা বলতে পারে, যারা বোকা বানাইতে পারে মানুষকে, তারা ভালো প্রেমিক হইতে পারে। একটা দেশের সরকারের সুনাম ততক্ষণই মানুষ করে যতক্ষণ সাধারণ মানুষ দেশে ভালোভাবে বসবাস করতে পারে। মানুষের বসবাসযোগ্য যখন দুর্বিষহ হয়ে পড়ে, তখন ওই সরকারের মানুষ আলোচনা করে না, শুধু সমালোচনাই করে যায়। এই যে নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যতটুকু না উনি আলোচনা হয়েছে ওনাকে নিয়ে, তার চাইতে বেশি সমালোচনা হচ্ছে। আর এই সমালোচনার পিছনে কারণটা কি জানেন? কয়েকটা কারণ রয়েছে। কারণ সাধারণ জনতা বর্তমানে ভালোভাবে দেশে টিকতে পারছে না বা থাকতে পারছে না, যার কারণে কিন্তু এই সমালোচনাগুলো বেশি বেশি হচ্ছে। দর্শক, দেশে তেলের সংকট, দেশে গ্যাসের সংকট, দেশে বিদ্যুতের সংকট, একের পর এক যেন সবকিছুর সংকটই হয়ে যাচ্ছে। তাহলে এই তেলের সংকট হলেই ভাই সবকিছুরই সংকট পড়ে যায়। এখন বাজারে সবজি কিনতে গেলে সমস্ত কিছুর দাম বৃদ্ধি। হ্যাঁ, সাধারণ জনগণ যারা কামলা দিয়ে সারাদিন রোজগার করে মাত্র 300 থেকে 400 টাকা, বাজার করতে গেলে দরকার হয় 1000 টাকা। তাহলে একটা দিন বাজার করতে গেলে 1000 টাকা দরকার হলে কামাই করে 300 টাকা, তাইলে ওই সংসার চলবে কিভাবে? হ্যাঁ, 1 কেজি পটল, ঢেঁড়স, উস্তা, আলু, মানে কাঁচামরিচ যেগুলো আপনি কিনতে যাবেন, বর্তমানে সবকিছুর দাম কিন্তু ঊর্ধ্বগতি। আর এর পিছনে কারণ হলো তেলের দাম বৃদ্ধি হওয়া। যাই হোক দর্শক শ্রোতা, শুধু এই একই বিষয় নয়, এখন যার কারণে কিন্তু মানুষ রাস্তায়ও নেমে আসতেছে, এবং মাত্র 2 মাসের সরকারের মানুষ সুনাম বাদ দিয়ে কিন্তু দুর্নাম শুরু করে দিয়েছে। বর্তমান যিনি বাংলাদেশের সরকার রয়েছে, জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য অনেকগুলো কাজই কিন্তু করেছে। হ্যাঁ, মনে করেন যে কোনো কাজ করেনি, অবশ্যই করেছে। ফ্যামিলি কার্ড দিয়েছে,
কৃষক কার্ড দিয়েছে, তারপরে আপনার ফুয়েল কার্ড দিচ্ছে, তারপরে শুনলাম এলজিবি কার্ড দেবে। তো কার্ডের কিন্তু ভাই সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু সব কার্ডই দিচ্ছে, খাল খনন শুরু করে দিয়েছে, নানান উদ্যোগ কিন্তু তিনি নিয়েছে, যেগুলো ভোটের আগে বলেছিল মোটামুটি সবগুলোই তিনি এক এক করে শুরু করতেছে। কিন্তু এত কিছু করার পরেও কেন তার সুনাম বাদ দিয়ে মানুষ দুর্নাম করতেছে? এর পিছনে কারণটা হলো মানুষ শান্তিতে নেই। মানুষ তখনই একটা সরকারের সুনাম করে, তখনই একটা সরকারকে ভালোবাসে, যখন সাধারণ মানুষ, সাধারণ জনতা দেশের ভিতরে শান্তভাবে বসবাস করতে পারে। যখনই তাদের বসবাসযোগ্য অশান্ত হয়ে ওঠে, দুর্বিষহ হয়ে ওঠে, তখনই একটা মানুষ সরকারের সমালোচনা করে, সরকারের বিরুদ্ধে কথা বলে। দর্শক শ্রোতা, তাছাড়াও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেটা ঘটছে সেটা হয়তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই দুটি দল জামাত ইসলাম এবং বিএনপি, যে আগে পাশাপাশি বন্ধুত্ব ছিল, যেমন বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া এবং তার পাশাপাশি টুপিওয়ালা যাদেরকে রাজাকার বলা হচ্ছে, আওয়ামী লীগ যাদেরকে রাজাকার বলেছে, রাজাকার বলে বলে ফাঁসি দিয়েছে, অথচ সেই রাজাকারগুলোই একসময় খালেদা জিয়ার ডান পাশে বাম পাশে বসা ছিল। হ্যাঁ, তার মানে কি খালেদা জিয়ার সাথে জোট হয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে গেছে সারা জীবন। অথচ আজকে সেই বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার অনুসারীরাই আজকে সেই রাজাকার রাজাকার বলে স্লোগান দেয়, গুপ্ত গুপ্ত বলে স্লোগান দেয়। অথচ আমাদের বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার আম্মা কিন্তু খালেদা জিয়া। তো যিনি জামাত ইসলামের বড় বড় শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের সাথে উঠা বসা করেছে, একসাথে রাজনীতি করেছে, হাতে হাত রেখে সত্যের পথে লড়েছে, তারই সন্তান আজকে সেই টুপিওয়ালাদের জামাত ইসলামের লোকদেরকে গুপ্ত গুপ্ত বলে প্রচার করছে। যার কারণে কিন্তু এখন এই জামাত ইসলাম এবং বিএনপি এই দুটি দলের ভিতরে বন্ধুত্ব তো দূরে থাক, শত্রুমুখী হয়ে উঠেছে। এতটাই শত্রুমুখী যে ছাত্র দল এবং ছাত্র শিবিরের যুদ্ধ যেন লেগেই যাচ্ছে এবং সুযোগ পেলেই যেন এক দল আর এক দলকে ঘায়েল করার চিন্তা করতেছে। তো যাই হোক দর্শক, সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হচ্ছে, নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। যেহেতু ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও দেখেছেন, সবগুলো নিয়ে আসলে আলোচনা করা সম্ভব না। তো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা শুনুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো চলুন তাহলে কথা না পারে একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি। সংসদে চিফ হুইপের কাজ কি, আমাদের মাননীয় স্পিকার সাহেবের কাজ কি, এটা তো আমরা বুঝছি, কিন্তু চিফ হুইপের কাজ কি? ওনারও কিন্তু বিরাট বড় দায়িত্ব। কারা কারা আজকে কথা বলবে নিজের দল থেকে বা বিরোধী দল থেকে, এটা চিফ হুইপ ঠিক করে, বা ওনার কাছে আবেদন করতে হয়, ওই অনুযায়ী উনি মাননীয় স্পিকারের কাছে লিস্ট পাঠায়। তেমনি লিস্ট চলে আসছে, ওই লিস্টের মধ্যে লেখা আছে লুৎফুজ্জামান বাবর সাহেব আজকে বক্তব্য রাখবে। যখন ওনাকে সময় দিল, উনি কি বলতেছে দেখেন। বাবু সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে। মাননীয় হুইপ জন্মদিন উপস্থিত আমার এই ব্যাপারে কোনো কথাই হয়নি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন। চিফ হুইপ বলতেছে যে সহকারী হুইপের সাথে বাবর সাহেবের কথা হয়েছে, বাবর সাহেব বলতেছে না, আমার সাথে তো কোনো কথা হয় নাই, উনি কথা বলতে চাচ্ছে না। আবার এদিকে একটা খোঁচাও মারছে চিফ হুইপ, উনি বলছে আজকে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নাই, যার জন্য অনেকে কথা বলতে চায় না। আসলে হয় না যে নেতা থাকবে, নেতার সামনে বক্তব্য রাখবো, নেতা গরম বক্তব্যটা শুনবে। গতকালকে যেমন একজন খুব গরম বক্তব্য দিছে, হ্যাঁ, রাজাকার টাজাকার কইয়া ফাড়ায় ফেলাইছে। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে, হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। তাই বাস্তব। আই লাভ ইউ। সংসদে কিভাবে বাঘের মতো গর্জন করে, কিন্তু ওই যে গত 16-17 বছরের ওই ভিডিওগুলো আইনা এখন ওইটার সাথে জোড়া দিয়া ওনারে পচাইতেছে। জামানা বদলা গেছে তো ভাই, বুঝছেন না, অনেক রকম প্রতিবাদ হইতে পারে, এটা একটা ফর্মুলা। কিন্তু বাবর সাহেবকে আমার খুব ভালো লাগে। ভালো লাগে এই জন্য, দেখেন ওনার ভিতরে কোনো রকম আফসোস নাই। ওনার একটা বক্তব্য শুনে আমি এত পছন্দ করছি এই বক্তব্যটা, আসলে এটা চরম সত্যি কথা। উনি বলতেছে যে আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি। ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনি তো আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, দাপটের স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আজকাল আপনি এত নীরব কেন, বা আপনাকে কোনো মন্ত্রী বানায় নাই কেন, এই ধরনের কোনো প্রশ্ন করছে। কিন্তু উনি সুন্দর জবাব দিছে যে আমি মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি, তো আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। কথাটা তো চরম সত্যি না? যদি 5ই আগস্ট না আসতো তাহলে তো ওনার এতদিনে ফাঁসি হয়ে যাইতো। মৃত্যুর দুয়ার থেকে ফেরত আসছি, আর কিছু জীবনে চাওয়ার নাই, যার জন্য একদম নীরব হয়ে গেছে। আর উনি তো বুঝছেন না, দাদাদের বিরুদ্ধে, কঠিন বিরুদ্ধে, যার জন্য ইয়াং জেনারেশন কিন্তু ওনাকে অনেক পছন্দ করে। তবে আমি ব্যক্তিগতভাবে আমাদের আইনমন্ত্রীকে খুব পছন্দ করতাম, এখনো যে করি না তা না, করি, কিন্তু ওনার চোখ দুইটাকে পছন্দ করতাম। এই কারণেই পছন্দ করতাম, চোখ দুইটা ভাই
ডাগর ডাগর চোখ দেখার মতো, যৌবনে কত মেয়ে যে ওনার প্রেমে পড়ছে কে জানে। হ্যাঁ, অনেকেই ওনার প্রেমে পড়ছে এই চোখের কারণে। আর উনি ভালো প্রেমিক হইতে পারবে, কারণ যারা না খুব মিথ্যা কথা বলতে পারে, যারা বোকা বানাইতে পারে মানুষকে, তারা ভালো প্রেমিক হইতে পারে। দেখেন নির্বাচনের আগে উনি ভোট নেওয়ার জন্য কি সুন্দরভাবে বইলা দিল, ঠিক নির্বাচনের আগে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছিল, আমি সেই ব্যক্তি, একমাত্র আমি সেই ব্যক্তি রুইখা দাঁড়াইছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেই নাই। উনি কিন্তু এই কথাটা বলছে। দেখেন নির্বাচনের পরে আবার উনি বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আগে তো ভাই ঢিলা ঢালা নিষিদ্ধ করছিল, এখন পুরা টাইট দিয়ে, আইনগতভাবে টাইট দিয়ে নিষিদ্ধ করতেছে। কিন্তু বাস্তবের চিত্রটা আবার অন্যরকম। আপনাদের মনে আছে এই কারণ বাজারের পাশ দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ি যাচ্ছিল, আর ওই গাড়ি বহরের মধ্যে বিরাট হামলা চারিদিক থেকে, ভয়াবহ ব্যাপার না? প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা, ভাবা যায় না। কিন্তু আজকে সেই আসামি জেল থেকে বাইর হইল, মুক্তি পাইল আজকে। দেখেন কত সুসংবাদ আমাদের দিচ্ছে বর্তমান সরকার। যেমন খালেদা জিয়াকে হত্যার জন্যই তো আক্রমণটা করছে। হ্যাঁ, ইট পাথর লাঠি সোটা নিয়ে যখন আক্রমণ করবেন, তার মানে কি সামান্য টোকা লাগলেও তো মানুষ মারা যাইতে পারে। সে আসামি খালাস হইল। একজন প্রধানমন্ত্রীকে মারতে চায়, কাদের প্রধানমন্ত্রী? বিএনপির প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের সবারই প্রধানমন্ত্রী, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী ওনাদের প্রধানমন্ত্রীকে মারতে চায়। আজকে ওনাদের আমলেই ওই আসামি জেল থেকে বাইর হয়ে গেল। ফটো কার্ডে দেখছি, ফটো কার্ড নিয়ে আবার চ্যালেঞ্জ করার কিছু নাই ভাই, ফটো কার্ড ভুয়া হয়। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, সিরিয়াসলি কেউ নেবেন না। হ্যাঁ, যাচাই বাছাই করতে হবে, ক্রস চেক করতে হবে, ঘটনা সত্য না মিথ্যা। হ্যাঁ, আজকে সংসদে দেখেন কানা মনে হইতেছে সংসদ, কারণ সালাউদ্দিন সাহেব নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাই, কেন জানি একটু কানা মনে হয়, খালি মনে হয়। হিরো না থাকলে যেটা হয় আর কি, দুই হিরো তো নাই। ওনারা কোথায় গেছে? ওনারা না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার যশোরে চলে গেছে। ওইখানে আবার আজকে নতুন একটা কার্ড উদ্বোধন করলো, এলপিজি কার্ড। এটা মা বোনদের জন্য রান্নাঘরের কাজে লাগবে, গ্যাসের জন্য কাজে লাগবে। এর আগে তো ফ্যামিলি কার্ড দিছে, কৃষক কার্ড দিছে, আর অনেকগুলা কার্ড দিছে। এগুলো আমার দৃষ্টিতে, মানে আমি যেটা বুঝি, এগুলো হচ্ছে জানেন ভোট ব্যাংক আছে না, ওই ভোট ব্যাংক ঠিক করা। আজকে যেটা করছে, ধরে নেন ভোট ব্যাংকের আরেকটা শাখা উদ্বোধন করলো, অনেকগুলা শাখা, ওই যে ফ্যামিলি কার্ড ওইটা একটা শাখা, কৃষক কার্ড ওইটা একটা শাখা, আবার শুনছি প্রবাসী কার্ড হবে সেটা একটা শাখা। এই যে আজকে যেটা করলো এলপিজি কার্ড, এটা একটা কিন্তু ভোট ব্যাংকের শাখা। এই শাখাগুলো ওপেন হচ্ছে। এই সুযোগ সুবিধা যারা নিবে, 5 বছর পর যখন নির্বাচন আসবে, তারা কোথায় ভোট দিবে? মানুষ কি এত বেঈমান? আপনি সারা বছর সুযোগ সুবিধা নিলেন, এই 5 বছরতেই সুযোগ সুবিধাটা পাবে। কৃষকদেরকে 10,000 টাকা করে তো ভাই লোনই দিতেছে, আবার 2,500 টাকা করে মাসে পাবে, কেউ বছরে 2,500 টাকা পাবে, পাইতেছে। তো এই যে টাকাগুলো পাবে, ভোট দিবার সময় এগুলা কাজ করবে না? ভিতরে কাজ করবে তো ভাই, মানুষ বেঈমান হতে পারে না। তো ওনাদের কি ভোট দিবে? এইটাই ছিল ওনার বড় প্ল্যান। অনেকগুলো প্ল্যান নিয়ে আসছে, এটা হলো সবচেয়ে বড় প্ল্যান, ভোট ব্যাংক ঠিক করা। করেন। তবে যশোরে কিছু বক্তব্য দিছে, এই বক্তব্যগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। উনি বলছে দেশে যদি কেউ শান্তি বিনষ্ট করতে চায়, তাদেরকে কোনো রকমই প্রশ্রয় দেওয়া হবে না। দেশের নাগরিকের শান্তিকেও বিনষ্ট করবে, সরকার কেন তাদেরকে প্রশ্রয় দিবে? দেওয়া তো উচিত না, এটা আমি একমত। কিন্তু উনি কি বুঝাইতে চাইছে? উনি বুঝাইতে চাইছে মিটিং মিছিল বাইর কইরা যদি কেউ প্রতিবাদ করে, রাস্তাঘাট জাম করে, এটাই হচ্ছে দেশের শান্তি বিনষ্ট। আমার মনে হয় এটাই বুঝাইতে চাইছে। আর যদি মনে করে একে অপর উপরে মব জাস্টিস করলে, একে অপর উপরে অত্যাচার করলে, জুলুম করলে দেশের শান্তি বিনষ্ট হবে, তাইলে তো ভাই দেখেন কোন দল করতেছে, চারিদিকে দেখেন সোশ্যাল মিডিয়াতে আছে, একে অপর উপরে ঝাঁপায়া পড়তেছে, ওর জমি দখল করতেছে, ভাতিজা যায় চাচার বাড়িতে আক্রমণ করতেছে, ইট খুলানো হয়ে চলে যাইতেছে। একই দলের, চাচা একটু সিনিয়র, ভাতিজা একটু জুনিয়র, এরকম অনেক ঘটনা ঘটছে। এবং নারীদের উপরে বহু অ্যাঙ্গেলে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, দেখা যায় না, তাকানো যায় না। এরকম দৃশ্য আমি দেখছি ভাই। হ্যাঁ, বস্তার মুখ খুলে বাইর করছে 7-8 মাসের বাচ্চা এবং বাচ্চার মা, বস্তার মুখ খোলার পর বাইরেছে। তাও কেমনে বাইরেছে জানেন? ওইটা একটা কুকুর টানাটানি করতেছিল, তারপর লোকজন দেখছে, মাটি চাপা দিয়ে রাখছিল আর কি বস্তাটা, একটা কোনা বাইরে আসছিল, ওইটা কুকুর টানাটানি করতেছিল, তারপর সবাই সামনে আসে ঘটনা। এরকম ঘটনা ঘটতেছে। আসামি কারা, তারা কি ধরা পড়তেছে? এই সংবাদগুলো আমরা পাইতেছি না। কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কঠিন একটা বক্তব্য দিছে। উনি আজকে বলছে 30 তারিখ পর্যন্ত, তারপরে অপারেশন চালাবে। কিসের অপারেশন? মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে 30 তারিখের পরে। আমার কথা ভাই, আগাম কেন বললেন যে 30 তারিখের পরে এটা আমরা চালামু? এখন তো সবাই মাল সরায় ফেলবে, তাই না? আগাম বলতে যাবেন কেন? যাই হোক, অপারেশন কারণ বাজার কেন বললাম, এটা একটু ব্যাখ্যা দিয়া ভিডিওটা শেষ করব। আমাদের এফডিসি, যেখানে সিনেমা বানাই আমরা, এফডিসি যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের এই পাশে এফডিসি, এই পাশে কারণ বাজার। দেওয়ালের এই পাশেই কারণ বাজারের রেল লাইনটা, একদম রেল লাইনটা না পুরো এফডিসি ঘেঁষা গেছে।
আমি যখন 600 টাকা বেতনে এফডিসিতে প্রথম সহকারী পরিচালক হিসাবে কাজ নেই, তখন মহাখালী রেলগেট থেকে হাঁটতে হাঁটতে এই কারণ বাজার রেলগেট দিয়া এফডিসিতে ঢুকতাম, বুঝছেন? আবার 7 রাস্তার মোড়ের কাছ দিয়ে একটা রাস্তা আছে কিন্তু এফডিসি যাওয়ার, ওইখান দিয়েও চলে যাইতাম। কেন এই কথাটা বলতেছি? এই যে 7 রাস্তার মোড়ে যাওয়ার জন্য যে রেলগেটটা, এই রেলগেট থেকে এই যে সোনারগাঁও হোটেলে আসার একটু আগে যে রেলগেটটা, এই রেলগেট পর্যন্ত যদি আপনি হাইটা আসেন, হ্যাঁ, ওই রেলগেট থেকে এই রেলগেট মানে এই এফডিসির পাশ দিয়ে যদি আপনি হাইটা আসেন, আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কি। ওপেন, সব ওপেন চলতেছে এখানে। মাদক দ্রব্য, যত রকম মাদক চান না কেন আপনি, ইয়াবা খাবেন, শুকনা খাইবেন, ওই যে বোতল কি জানি বলে ফেন্সিডিল, হ্যাঁ, কাশির ওষুধ, সেটা যদি চান বা অন্য কিছু যদি চান, যা চাইবেন ওইখানে পাবেন। সবাই বিক্রি করতেছে, ওপেন বিক্রি করতেছে, এখনো যা পাবেন আপনি। কিন্তু যাইবার সময় সাবধান, কোনো ভিডিও টিডিও করেন না, তাহলে কিন্তু ওরা দেখতে পাইলে কিন্তু আপনারা ভাই ছাড়বে না। ওরা বিরাট গ্যাং, কিন্তু বিরাট মাফিয়া গ্যাং, চিন্তাই করতে পারবেন না তাদের ক্ষমতা কোন পর্যন্ত। ওইখানে কিন্তু মহিলা লিডারও আছে, হ্যাঁ, মহিলারাও কিন্তু ওই মাদকের সাথে জড়িত। খুব চাঞ্চল্যকর একটা খবর, 5 আসনের জামাতের যিনি এমপি বর্তমান, তার উপরে হামলা হয়েছে গত শুক্রবারে, পৈশাচিক হামলা। তিনি একটি পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার গাড়ির তেল ফুরিয়ে গিয়েছিল। তিনি তেল নেবার জন্য পেট্রোল পাম্পে যান এবং সেখানে দীর্ঘ লাইন। তিনি একজন এমপি হয়েও, সংসদ সদস্য হয়েও লাইনে দাঁড়ান, নিয়মের ব্যত্যয় করেন না। এরপরে লম্বা লাইন দেখে তিনি গাড়ি থেকে নেমে সরল মনে ওই তেল পাম্পে যারা লাইন ধরে দাঁড়িয়েছিল তাদের সাথে কুশল বিনিময় করেন, কথাবার্তা বলেন। ঠিক এর কিছুক্ষণের ভিতরেই বিএনপির একদল সশস্ত্র বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা ওই এমপির গাড়ি বহরে হামলা চালায় এবং তার গাড়ির কাঁচ ব্যাপকভাবে ভাঙচুর করে। এমপি মহোদয়কে দ্রুত সেখান থেকে নিয়ে পাশের মসজিদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সন্ত্রাসী বাহিনী মসজিদের ভিতরেও হামলা চালায়। মসজিদের ভিতরে গিয়ে তারা দরজার উপরে লাত্তিগুড়ি মারে, জানালা ভাঙতে চায় এবং এমপির কথা অনুযায়ী যদি তারা মসজিদের দরজা ভাঙতে পারতো তাহলে তাকে হত্যা করতো, মেরে ফেলতো তাকে। হ্যাঁ, এটি নিশ্চিত, তাকে মেরে ফেলতো। এখন এই এমপির উপরে কেন এরকম হামলা হলো, পৈশাচিক হামলা, এরকম নারকীয় হামলা কেন বিএনপির ওই উগ্রবাদী গোষ্ঠীটি করতে গেল? এর পিছনের ভয়ঙ্কর একটি তথ্য, একটি সত্য বেরিয়ে এসেছে। সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে কেন তারা এই বর্তমান সময়ে এসে জামাত শিবিরের উপরে এইরকম হামলে পড়েছে, একটা কারণ আছে না? হঠাৎ করে কেন তারা জামাত শিবিরের উপরে একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে? যেখানে পাচ্ছে সেখানেই তারা কুপিয়ে কুপিয়ে কারো পায়ের রক কেটে দিচ্ছে, কারো হাত কেটে দিচ্ছে, কারো কবজি কেটে দিচ্ছে এবং দেশীয় সকল অস্ত্র, রামদা, কিরিচ, চাপাতি, হাসুয়া, এইগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে। কেন? আসুন আগে একটা ভিডিও দেখি। এই ভিডিওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, গত 3 দিন আগের এই ভিডিওটা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিবাদ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এইরকম অবস্থান তৈরি হয়েছে, এইটা দেখার পরে দেশের আওয়ামী লীগ, বিএনপি এবং বাম রাজনীতি যারা করে তাদের মাথা ঠিক থাকার কথা? মোটেই ঠিক থাকার কথা না। কারণ কি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা মিনি ক্যান্টনমেন্ট। বলা হয়ে থাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট হচ্ছে উত্তরপাড়া, আর রাজনৈতিক দলের ক্যান্টনমেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তরপাড়া যে রাজনৈতিক দলের আন্ডারে থাকে সেই রাজনৈতিক দলের পরাজয় খুব কম ঘটে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যান্টনমেন্টটা যার দখলে থাকে, এই দুইটা যদি কেউ সমন্বয় সাধন করতে পারে তাহলে তাকে আর ক্ষমতা থেকে নামানো যায় না, যেটা করেছিল আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলে রেখেছিল ছাত্রলীগকে দিয়ে, আর এই উত্তরপাড়া দখলে রেখেছিল তার অনুগত লোকদের বসিয়ে। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত জনশক্তি ছাত্র শিবিরের, এটা দেখার পরে তো কারোর মাথা ঠিক থাকার কথা না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই ভিডিও তো 3 দিন আগের, অথচ গ্যাঞ্জাম শুরু হয়েছে আরো 1 সপ্তাহ আগে থেকে। হ্যাঁ, এটা আমরা, আপনারা সাধারণ মানুষ যারা, তারা এইগুলোর খোঁজখবর না রাখলেও যারা রাজনীতি করে, গোয়েন্দা সংস্থা, তারা সরকারকে ঠিকই এই বার্তা দেয় যে অমুক জায়গায় আপনার কি অবস্থান এবং অন্যদের কি অবস্থান, এটা তারা জানতো। এবং এই খবর উপর মহলে চলে গিয়েছিল বলেই উপর মহল থেকে তাদেরকে একেবারে কেটে সাইজ করার, যেমন কোনো গাছ যখন বেশি বড় হয়ে যায় কেটে কেটে বনসাই করে রাখে, এই পরিকল্পনা। তো এই রিপোর্ট পাওয়ার পরে তারা যখন দেখলো যে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতেই একই অবস্থা, যেখানেই ছাত্র শিবির মিছিল করুক না কেন সব জায়গায় তাদের এরকম জনশক্তি তৈরি হয়েছে, তখন তাদের যে স্লোগান, সেই স্লোগান নিয়ে মাঠে নামলো। কি স্লোগান? এই স্লোগান কিন্তু ছাত্রলীগ এবং ছাত্রদল, বিএনপি, আওয়ামী লীগ প্রত্যেকেরই একই স্লোগান। আসুন এই যে এই স্লোগানটা, 2 দিন আগের স্লোগান একটু শুনুন। এইটা কোনো রাজনৈতিক দলের, কোনো মানুষের স্লোগান হইতে পারে না, কোনো মত অবস্থায় পারে না। একজন মানুষ, একটা রাজনৈতিক দল, সভ্য মানুষ স্লোগান দেবে ধর ধর অমুককে ধর, ধরে ধরে, এটা হইতে পারে? কোন মানুষ এই স্লোগান দিতে পারে? হয় জঙ্গি না হয় সন্ত্রাসী, এরা ছাড়া এই স্লোগান কেউ দিতে পারে না। জবাই করতে চাচ্ছে, এটা কোন জাতীয় স্লোগান? আবার এই স্লোগানের পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেখুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিরা বক্তব্য দিয়েছে, আর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, তবুও এই জামাত শিবির রাজাকারদের জবাই করে করে হত্যা করতে হবে। চিন্তা করুন, মানে মানুষের প্রতি ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেলে তারা এই বক্তব্য দিতে পারে। এদের কাছে জামাত শিবির মানুষই না, তেলাপোকা বা তার চেয়ে নিকৃষ্ট মশা। মশাকে যেমন পিষে মারতে চায়, তেলাপোকাকে যেমন পায়ের তলে ফেলে মারতে চায়, এরা ঠিক সেই বক্তব্য শুরু করেছে। এরা এদেশের জামাত শিবির তো এদেশের বিরাট একটা অংশ রে ভাই। আপনি তার বিরুদ্ধে এইভাবে স্লোগান দেন কি করে? একদম মানুষ কি করে এই স্লোগান দেয় এবং এই বক্তব্য দিতে পারে যে ওকে হত্যা করবো? তাহলে ওই যে মানুষ যে বারবার একটা কথা বলার চেষ্টা করছে যে দুটো একই, তো সেটাই তো সত্যের দিকে চলে যাচ্ছে এই কথা। অথচ আমরা কি বিএনপিকে চিনি না? বিএনপির যারা এই কথাগুলো বলছে, এই জাতীয় স্লোগান দিচ্ছে, এই বয়ানগুলো যারা মাঠে ছাড়ছে, তাদের তো আমরা চিনি। তারা তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে, আমাদের চোখের সামনেই তারা রাজনীতি করেছে। তাদের কোন নেতার কোন চরিত্র এগুলো তো আমাদের জানা, কার কতটুকু সাহস, কে বিপদ দেখলে কি করে, এইগুলো তো এদেশের মানুষ দেখছে না? দেখছে তো, কারণ তারা প্রত্যেকেই এই যে এই নেতার মতো এক নেতা আজকে সংসদে বক্তব্য দিলেন, তার বক্তব্যটা আগে শুনুন, আর 2023 সালের এই ভিডিওটা একটু দেখুন। তিনি এক জায়গায় স্লোগান দিচ্ছিলেন, স্লোগান দিতে দিতে হঠাৎ করে পুলিশের গাড়ি আসার যে সাইরেন, এই শব্দ তার কানে আসার সাথে সাথে তিনি দেখুন কি করেছে। আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে, হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ। তাহলে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে ওনার সংসদের বক্তব্য আর এইখানের এই চরিত্র, এটা কি একসাথে, এটা কি এক করা যায়? উনি এখন বাঘ হয়ে গেছেন। এই জাতীয় কাপুরুষদের সাহসের গল্প শুনে কেউ উদ্বুদ্ধ হয়? কখনোই হয় না তো। কারণ যার পিছনের চরিত্রটা এরকম, সে যদি ক্ষমতায় আসার পরে তার সবকিছু যখন তার ফেভারে, তখন যদি সে এরকম বক্তব্য দেয়, এই বক্তব্য মানুষ বিশ্বাস করা তো দূরের কথা, তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কারণ সে বিপদ আসলে আবার যে এরকম করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। যাই হোক, এই মানুষগুলোই এতক্ষণ ধরে আমি যাদের কথা বললাম, এই মানুষগুলো জামাত এমপির উপরে আক্রমণ চালিয়েছে। যদিও সরকার তাদের 10 জনকে, যুবদলের 10 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের পরে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভেসে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের পরিকল্পনা ছিল যে এই জামাত এমপিকে হত্যা করে সেখানে উপনির্বাচনের মাধ্যমে তারা ওই আসনটা বাগিয়ে নেবে। কি ভয়ঙ্কর পরিকল্পনা, এটা আপনারা চিন্তা করতে পেরেছেন? কোন সুস্থ মানুষ এই পরিকল্পনা করতে পারে? এই চিন্তা করতে পারে যে একজন এমপি, ভাই 212-13টা আসন তো হয়ে গেছে, আর কি দরকার? এত আসন কি দরকার? লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় চিন্তা করেন। একজন মানুষকে, একজন সংসদ সদস্যকে, জলজান্ত একজন মানুষকে আক্রমণ করে তাকে হত্যা করে তার ওই আসন শূন্য হবে, সেই শূন্য আসনে উপনির্বাচন হবে। উপনির্বাচন হলে তো নিশ্চিত, এখানে তো আর কোনো কথা নাই। জোর জুলুম করে যেভাবেই হোক ওই আসন তার হয়ে যাবে, তাদের হয়ে যাবে। আর ওই আসনটা পেলেই তো ওখানে যা খুশি, যত ধরনের ইনকাম করা যায় সবকিছু করবে। উদ্দেশ্য তো এটাই। যারা এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারে তাদেরকে আমরা আর যাই হোক মানুষ বলতে পারি না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।